প্রিয় সুধী, আমরা নিয়মিত আয়োজন আবৃত্তি আলাপনের আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি। আমাদের সঙ্গে আজ রয়েছেন মীর মাসরুজ্জামান রনি, আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। রয়েছেন শিরিন ইসলাম, আহ সমন্বয় আবৃত্তি সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক। রয়েছেন জনাব শামসুল আলম মিঠু, নির্বাহী সদস্য আবৃত্তি সমন্বয় পরিষদ। আমাদের আরেকজন মেহমান এখনো অন্তর্ভুক্ত হতে পারেনি, আমরা লাইভে এসে পড়েছি, যেহেতু স্ট্রিমে দেরি করা যায় না, 10 সেকেন্ডের মধ্যে ঢুকে যেতে হয়, এই জন্য আমরা চলে এসেছি। আমাদের মেহমান চলে আসলে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি রনি ভাইকে বিনীত অনুরোধ করব, আমাদের সবার প্রিয় রনি ভাই, আপনি আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন ঘোষণা করবেন আর আমাদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন। জনাব মীর মাসরুজ্জামান রনি। অনেক ধন্যবাদ শারমিন জাহান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, যারা এই আয়োজনে আজকে আমাকে যুক্ত করেছেন। কবিতা এবং আবৃত্তির যে কোনো আয়োজনে যুক্ত হওয়াটা আমাদের জন্য আনন্দের বিষয়। এর মধ্যে আমরা আমাদের নিজেকে খুঁজে পাই এবং নিজেরা সবচেয়ে ভালো একটি সময় উপভোগের সুযোগ পাই, এবং এর মধ্য দিয়ে মানুষকে কিছু বলারও সুযোগ পাই। আমাদের বলার ভাষাটাই হচ্ছে, বলার ভাষার একটি বড় জায়গা দখল করে আছে হচ্ছে কবিতা এবং আবৃত্তি। তো কাজেই নিজেকে প্রকাশ করা, নিজে কিছু বলার সুযোগ যে কোনো আয়োজনে পাওয়াটা আমাদের জন্য আনন্দের, এবং আমরা সেটা নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করি। সেজন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সঙ্গে স্টুডিওতে যারা আছেন, শারমিন জাহান, শামস মিঠু, শিরিন ইসলাম, আমাদের অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ সহকর্মী, দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এবং এই ফেসবুক পেজে যারা এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন, সবাইকে সঙ্গে নিয়ে ভালো একটি সময় কাটবে বলে আমরা মনে করছি। প্রথমে একটি কবিতা বলেই শুরু করি। উদ্বোধন ঘোষণার কিছু নেই, উদ্বোধন হয়ে যায় যখন সঞ্চালক শুরু করেন, তখনই উদ্বোধন হয়ে যায়, সূচনা হয়ে যায়। শুরু করি। আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুজিব বর্ষ উদযাপন করছে জাতি। তো একটি দেশের কবিতা, যেখানে জাতির পিতার কথাও বলা হয়েছে এবং তার প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে, সেই কবিতাটি দিয়ে শুরু করছি। আপনাদের অনেকেরই পরিচিত আমার পরিচয় কবিতা, সৈয়দ শামসুল হকের লেখা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়াত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। বাহ, অসাধারণ রনিভা, অসাধারণ। একই কবিতা এক একজনের কাছে এক এক রকম সুন্দর লাগে। আহাকাম ভাই পড়লে একরকম, আপনি পড়লেন একদম অন্যরকম। মানে এক একজনের কাছে কবিতাটা আসলে এটার ভিতরেই অনেক, একে অঙ্গে অনেক রূপ সম্ভবত। এক একজন পড়লে এক এক রকম লাগে। অসাধারণ। আমাদের সঙ্গে এই মাত্র যোগ দিয়েছেন জনাব মোহাম্মদ শওকত আলী, যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্যার সালাম আলাইকুম। আমরা শিডিউল টাইম ছিল, এই জন্য শুরু করে দিয়েছি স্যার। জি। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা জি স্যার। সকলকে, উপস্থিত সবাই জি এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কিছু অল্প কিছু বলেন, তারপরে আমরা শিরিন আপার কবিতা শুনে আপনার কবিতা একটু পরে যাব। একটু মানে আমাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। যে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আয়োজক যে যে সাংস্কৃতিক গোষ্ঠী তাদেরকে। এই করোনাকালীন সময়ে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে গেছে ফিজিক্যালি। তো এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা যদি অনলাইন বেসিসে এই কর্মকাণ্ডগুলোকে চালিয়ে নিতে পারি, তাহলে অনেকের মধ্যে যে হতাশা কাজ করছে সেই হতাশা কেটে যাবে এবং আমরা এই করোনাকালীন সময়ে আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা চালিয়ে নিতে পারবো। আমাদের মননশীলতা যে বিষয়টি আছে আমাদের, সেটিও অব্যাহত থাকবে। তো আমি আবারও ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আয়োজকদেরকে এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অংশগ্রহণ করছেন সবাইকে। ধন্যবাদ জি। স্যার। আমরা আমাদের সঙ্গে রয়েছেন জনাব শিরিন ইসলাম। আপার আরো দুইটা অনুষ্ঠান রয়েছে, আমরা আপার কাছে সরাসরি চলে যাচ্ছি। শিরিন আপা। শুভ সন্ধ্যা সকলকে। আর ধন্যবাদ শারমিন জাহান শ্যামলীকে, একটি চমৎকার আয়োজনে যুক্ত করেছেন আমাকে। আর আমার সঙ্গে আজকে যারা আছেন, স্ক্রিনে যারা আছেন, রনি ভাই, মিঠু ভাই, আর আছেন শওকত আলী। তো শওকত আলী স্যার যিনি আছেন, আমার তার সঙ্গে পরিচয় নেই। আমি একটু রনি ভাই আর মিঠু ভাইকে নিয়ে বলি যে আহ, এই দুজন মানুষ হচ্ছে আমার ভীষণ প্রিয় মানুষ। কথা হচ্ছিল যে অসংখ্য ভক্ত ওনাদের। তো আমি নিজেও ওনাদের ভক্ত, ভীষণ ভক্ত। তো যখন ওনারা আবৃত্তি করেন তখন আমি একেবারে ভক্তের মতো, মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি। তো রনি ভাই চমৎকার করলেন, আমি রনি ভাইকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আর প্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের সাথে আছেন এবং পরবর্তী সময়েও যারা এই আয়োজনটি দেখবেন, আপনাদেরকে অনেক ভালোবাসা এবং আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই বলছিলাম যে আমি আবৃত্তি করব আজকে, একটু ভিন্ন রকমের আবৃত্তি করব। কারণ আমি সবসময়ই বলি, সকল আয়োজনে যুক্ত হয়ে যে কথাটি বলি সেটি হচ্ছে যে আমি চেষ্টা করি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করবার জন্য। আর যদি বিষয় একদম কোনো একটা বিষয় ঠিক থাকে যে এই বিষয়ে আবৃত্তি করতে হবে, তখনও চেষ্টা করি ওই বিষয়ে রবীন্দ্রনাথের কি কবিতা আছে। তো যদি খুঁজে না পাই তখন হয়তো অন্য কোনো কবির দ্বারস্থ হই। তো আজকে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব। শুরুতেই দুটো ছোট্ট ছোট্ট কবিতা, রবীন্দ্রনাথের একটি, আরেকটি হচ্ছে হেলাল হাফিজের। এবং অবশ্যই অবশ্যই প্রেমের কবিতা, কারণ আমি প্রেম বিষয়ে ভীষণ আনন্দ পাই এবং দর্শককেও, আমার মনে হয় যে দর্শকরাও প্রেমের ব্যাপারে খুব উদ্বুদ্ধ হন। তো শুরুতেই দুটো কবিতা।
রবীন্দ্রনাথের এটি রবীন্দ্রনাথের গান। আমি বহু বাসনায় প্রাণপণে চাই। তো আমরা জানি যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানই হচ্ছে এক একটি কবিতা, এবং প্রত্যেকটা কবিতাই এক একটি গান। তো শুরু করছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচাইলে মরে, এ কৃপা কঠোরে সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে তুমি যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে দানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচাই মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সমুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। এবার হেলাল হাফিজের আরো একটি ছোট্ট কবিতা, প্রেমের কবিতা, অমীমাংসিত সন্ধি। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো পাই বা না পাই, এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো, হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যখন মাতাল জোয়ার এলো, এসো দুজনে প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো দুজন অর্থবিহীন নত, পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। শ্যামলী। অনেক অসাধারণ। আমি আসলে এই কবিতাটা আর শুনিনি আপা, আপনার কাছে প্রথম শুনলাম। আজকে এই কবিতা শোনার অভিষেক হলো এইটার। অনেক সুন্দর, মানে ভাষা হারিয়ে ফেলেছি, অনেক সুন্দর। ধন্যবাদ। আম, আমরা স্যারের একটা কবিতা শুনে আসি। স্যার, আপনি, হ্যাঁ, স্যার আমি কি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনছি। আমরা আপনার কাছে যাচ্ছি, আপনি একটি কবিতা শোনান জি। আমাদেরকে। আমরা তো জি জানি স্যার। যে এবছর হচ্ছে মুজিব বর্ষ। জি জাতির স্যার। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। যে মানুষটি না হলে আসলে আমরা আমাদের যে পরিচিতি এটি আমরা বিশ্বে পেতাম না। ওনার অবদান, উনি আমাদেরকে একটি ভূখণ্ড দিয়েছেন, একটি মানচিত্র ম্যাপ দিয়েছে, একটি জাতীয় পতাকা দিয়েছেন। তো তারকে উদ্দেশ্য করে 21শে পদকপ্রাপ্ত কবি আসলাম সানি একটি কবিতা লিখেছেন। আমি ওই কবিতাটি পড়ছি। আসুন পিতা। আমি কিন্তু দেখে পড়ি, আমার কবিতা মুখস্থ রাখতে পারি না। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির দুপুর রাজনীতির সচেতন ছেলেরা, যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকতো খোলা আকাশের নিচে সবুজ দুর্বা ঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চির সম্রাট পিতা, এখনো কি আপনি বেদের তৈরি সেই ইজি চেয়ারটায় বসে বসে ভাবেন পদ্মা, মেঘনা, যমুনা কুলে কুলে লক্ষ কোটি বুকানাঙ্গা মানুষের কথা? টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা,
মানে রাজনৈতিক মুক্তির কথা এখনো কি বলেন? সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে তেজদীপ্ত কণ্ঠে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিংবা ভাবেন 7 কোটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা। 7.5 কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, আপনি এখনো কি এইসব কথা বলেন? এখনো কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি আপনার অপেক্ষায়, এখনো জেগে আছি, 2 চোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার সেই স্পষ্ট আদেশে অপেক্ষাতে আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, বলুন। এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা, এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে। এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা, আপনি আরেকবার আসুন। ধন্যবাদ। আমি কি আরেকটা পড়বো? স্যার কি আরেকটা পড়তে চাচ্ছেন? না, কি একটু পরে? আপনি সঞ্চালক, আপনি বলতে পারেন আর কি। না মানে বলছি কি এখনই পড়বেন না একটু পরে পড়লে ভালো হয়, সেই জন্য বলছি আর কি স্যার। আমার কোনো চয়েস নেই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই পড়বো। না স্যার, আমরা আরেকজনের কাছ থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার আপনার কাছে আসছি। মিঠু ভাই, আপনি কিছু বলেন। জি হ্যাঁ, ধন্যবাদ আজকের আয়োজক ভোরের পাখির আবৃত্তি একাডেমিকে। একটি চমৎকার আয়োজন করেছেন। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তিনি যেহেতু কবিতা পড়েন, তিনি আমাদেরই অঙ্গনের, আমরা বিশ্বাস করি, মনে করি, জনাব মোহাম্মদ শওকত আলী ভাই। আর আজকে বিশেষ করে আমি যার সঙ্গে আবৃত্তি করছি, স্ক্রিনে আছেন মীর মাসুজ্জামান রনি, যিনি আমার অনেক ক্ষেত্রে শিক্ষক, বিশেষ করে সাংবাদিকতার শিক্ষক। তিনি আমার আবৃত্তির অঙ্গনের এবং আবৃত্তির অভিভাবক। আজকে রয়েছেন শিরিন ইসলাম, আমার অত্যন্ত প্রিয় আবৃত্তি শিল্পী এবং প্রিয় সংগঠক, এবং শারমিন জাহান শ্যামলী, একজন অভিজ্ঞ সংগঠক। সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে আছেন সেই প্রিয় দর্শকদেরকে ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার প্রথম নিবেদন। কবিতার শিরোনাম বাংলাদেশ, জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলাদেশ, বাংলাদেশ, কখনো ছবি, কখনো স্মৃতি, কখনো মায়া, কখনো প্রীতি, টুকরো কোনো লালন গীতি, হঠাৎ জাগা সুরের রেশ। বাংলাদেশ, বাংলাদেশ, ছেলেবেলার আম কুড়ানো,
ভোরের শিশির হিরে ছড়ানো, মাঠে ফড়িং ছুটে তাড়ানো, হন্যে হয়ে কায়ে ক্লেশ বাংলাদেশ। নবগঙ্গা সুমন্থরা, সারা বছর পানায় ভরা, গাও ডোবানি ফুল ছাপানি, সাধুপুর ছুপ ছাপানি। আবার যখন হেমন্ত, সব চঞ্চলতা ঝিমন্ত, সব উচ্ছলতা শেষ। বাংলাদেশ আগুন লাগে ঘরের চালায়, মানুষ মরে মানুষ পালায়। বাংলাদেশ কখনো বান কখনো খরা, কখনো ধান গোলায় ভরা। আবার পাথর বেঁধে শুকনো পেটে, দীর্ঘ পথ কোকিয়ে হেঁটে, লুটিয়ে পড়া শহুরে গেটে। বাংলাদেশ নদীর ঘাটে পণ্য নিয়ে, ব্যারাক ভরা শূন্য নিয়ে, পাতাল ছোঁয়া দৈন্য নিয়ে। বাংলাদেশ লক্ষ কোটি মানুষ নিয়ে, অল্প কিছু ফানুস নিয়ে। বাংলাদেশ কাশের বনে হাসির হাওয়া, চাঁদের পানে শিশুর চাওয়া, ঝিনুক ভেঙে মানিক পাওয়া। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ধন্যবাদ শ্যামলী। ধন্যবাদ মিঠু ভাই, অনেক সুন্দর। আজকে সব আনকমন কবিতা শুনছি এবং সবার কণ্ঠে অন্যরকম একটা মিষ্টতা, মিঠাই মিঠাই কণ্ঠ সবার। রনি ভাই, আপনার কাছে আবার একটু যাচ্ছি। হ্যাঁ। আপনার জন্য অনেকেই আছে, আমাকে ফোনও দিচ্ছে। সাংবাদিক মনির ও ফোন দিয়েছে, সম্ভবত যোগ দিয়ে শুভেচ্ছা জানাবে। আপনার অনেক ভক্ত ভোলাতে। তো আমার ভক্তর কিছু নাই, আমরা সবাই সবার সহকর্মী, একসঙ্গে কাজ করে চলেছি এই জি, এবং সবাই সবার কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। এখানে ভক্ত এবং কেউ কারোর শিক্ষক গুরু এরকম কিছু না। যারা আছি এবং যারা আমাদের সঙ্গে ফেসবুক পেজেও যোগ দিয়েছেন, সবাই আমরা রনি ভাই, সহকর্মী। রনি ভাই, উপকূলের হ্যাঁ। মানুষরা আপনাকে অনেকভাবে মানে ভালোবাসে এবং প্রাণের মানুষ মনে করে, আপনি যেভাবেই নেন না কেন। সেটা আমিও মনে করি, সেটা অবশ্যই আমিও মনে করি। এবং আমি অনেক কিছুই শিখেছি। একটু কথা বলে আমি কবিতায় যাই। আজকে একটু কবিতায় বেশি বলার চেষ্টা করি, যেহেতু আমরা অনেকেই আছি আজকে। এখানে আমাদের শ্রদ্ধেয় যুগ্ম সচিব জনাব মোহাম্মদ শওকত আলী, তিনি আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। এবং এরকম পদস্থ কর্মকর্তারা যখন আবৃত্তির জন্য সময় দেন এবং এরকম ফেসবুক লাইভের মতো আয়োজনেও যুক্ত হন, তখন বোঝাই যায় যে এই ব্যাপারে তাদের প্রাণের টান এবং মমতাটা কতখানি মৌলিক এবং নিবিড়। তো এবং এইগুলো আমরা উপভোগ করি। এই যে অনেক ধরনের মানুষ আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই কবিতাকে ঘিরে, আবৃত্তিকে ঘিরে, মেলবন্ধন রচনা হয়। এবং এখানে তো যারা আছেন তারা তো শিরিন ইসলাম অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ সহকর্মী, শামসুল আলম মিঠু। আমি বলি যে এই যে ভোলার কথা বলা হচ্ছে, আমি ভোলায় গিয়ে যতবার গেছি ততবারই শিল্প, সংস্কৃতি, কবিতার অনেক কিছু শিখেছি। আমার একটা আবৃত্তি প্রযোজনা আছে সুবোধ সরকারের কাল্লু কাব্যগ্রন্থ অবলম্বনে, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে। এই প্রযোজনাটি কয়েকবার মঞ্চায়িত হয়েছে। এই প্রযোজনার আইডিয়াটি আমি পেয়েছি শামসুল আলম মিঠুর কাছ থেকে। আমি সুবোধ সরকারের কাল্লু কাব্যগ্রন্থটি মিঠুর কাছেই দেখি এবং তার কাছ থেকে সেই বইটি আমি ভোলা থেকে ফটোকপি করে নিয়ে আসি। ফটোকপি করতে আমাকে সহযোগিতা করেন আমাদের ভোলারই আরেক বন্ধু মশিউর রহমান পিঙ্কু। তো সেইভাবে ফটোকপি করে বইটি নিয়ে এসে তারপরে সেই বইয়ের আলোকে আমি গ্রন্থনা করি মানুষেরা মানুষের পাশে নামক আবৃত্তি প্রযোজনা, যেটি মূলত তৈরি হয়েছে সুবোধ সরকারের কাল্লু কাব্যগ্রন্থকে ঘিরে। কাজে এর পুরো অবদানটাই হচ্ছে আসলে ভোলার এবং শামসুল আলম মিঠুর সহ, মূলত শামসুল আলম মিঠুর এবং আমার অন্য ভোলার সহকর্মীদের। তো কাজেই এবং সেখানে দিনের পর দিন, রাতের পর রাত আমরা কাব্য শিল্প নিয়ে আলোচনা করে কাটিয়েছি, সমৃদ্ধ হয়েছে। কাজেই ভোলার ভোরের পাখির এই ডাকে, এই আমন্ত্রণে আজকে যুক্ত হতে পারা আমার জন্য অন্যরকম আনন্দের। আমি এবার আমার প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি আমাদের পড়িয়েছেন, অধ্যাপক ডক্টর আহাদুজ্জামান মোহাম্মদ আলী, তাঁর কবিতা, যেমন বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, যেমন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশের কথা বলছিলাম, আমার পরিচয় কবিতায় যেমন বাংলাদেশের কথা সৈয়দ শামসুল হক বলেছেন, তেমন বাংলাদেশে আবার কুপমণ্ডুক মানুষেরও অপতৎপরতা দেখা যায়, সেই অপশক্তিও আছে, সেরকম কুপমণ্ডুক মানুষও আছে। তো তাদের বিষয় তুলে ধরার জন্য, তাদের ব্যাপারে সজাগ করার জন্য এই কবিতাটি তিনি লিখেছেন। কবিতার নাম কার মা।
মা ডুবে যাচ্ছে জলে, মা ডুবে যাচ্ছে জলে, ডেকে চলেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথাও। বিচক্ষণ ব্যক্তিরা বলে, ওকে হিন্দু নাকি মুসলমানের মা, জেনে নেওয়া চাই আগে, এই বিভ্রাটের নিরসন হওয়া চাই, তারপর তোলা হবে তাকে। সময় বয়ে যায়, সূর্য নামে পাটে, মৃতদেহ ভেসে এলো ঘাটে। সবাই দেখলো মায়ের সিঁথিতে সিঁদুর, মুখচ্ছবি বেদনা বিধুর। আশ্চর্য জলরেখায় কপালে ফুটেছে খোদার কালাম, সালাম মা, তোমাকে সালাম। বিচক্ষণ সংশয় তবু হয় না ক্ষান্ত, এ কেমন মা, কার মা? অদ্ভুত কৌতূহল হয় না শান্ত। আকাশ ফেলল ফোঁটা ফোঁটা জল, বাতাস রেখে গেল দীর্ঘশ্বাস, শোনা গেল নিসর্গের ক্ষুব্ধ হিল্লোল। হায় মূর্খ মানব, হিন্দু না, মুসলিম না, এ তোমাদেরই মা, মানুষের মা। এই ছিল এই কবিতাটি এই হ্যাঁ, পর্যন্ত। দারুণ। জি, ধন্যবাদ রনি ভাই, অনেক সুন্দর। আসলে সাম্যবাদী কবিতা। আমরা তো সব ধরনের কবিতা পড়িও না, কিছু নির্বাচিত আবৃত্তির কবিতা আমরা পড়ি, এই জন্য অপরিচিত থেকে যায় অনেক কবিতা, না শুনলে বোঝা যায় না। এই জন্যই আসলে অন্তর্জালের অনুষ্ঠানগুলো আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। এক হচ্ছে সবাইকে একদম সারা বাংলাদেশের সবাইকে কাছে থেকে দেখা, কাছে থেকে বোঝা। আরেকটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ধরনের আবৃত্তির মানে স্বর, নির্মাণ, এগুলো উপভোগ করা। আরেকটা হচ্ছে যে একদম মনে হচ্ছে যে দূরের মানুষটাও অনেক কাছের, যেটা মঞ্চে বা অন্যভাবে সম্ভব হতো না। এই জন্য আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ। আমাদের আসলে এই ডিজিটাল বাংলাদেশের অবদানটা আমরা ওইখান থেকে, মানে প্রধানমন্ত্রী আমাদের এই সুযোগ করে দিয়েছে যে আমরা একসঙ্গে হাজার জন এক আত্মা হয়ে যেতে পেরেছি। তো শিরিন আপা মনে হয় অন্য একটি অনুষ্ঠানে যাবে, আমি একটু শিরিন আপার কাছে যাব, তারপরে আবার স্যারের কাছে যাব। স্যার তো মনোযোগ দিয়ে মনে পড়ছেন। জি, শিরিন আপা আপনার কাছে যেতে চাচ্ছিলাম। জি। হ্যাঁ, হ্যাঁ, আবৃত্তিতে যাই। এবারে কবিতা পড়বো সাতসতী বিপ্লবের কিস্সা। মানি নাই জালিয়াতির বিচার, চাই না শুধু জঠরের মন ভোলানি ভার, সমান সমান হিস্সা চাই আমার, সুখের হাটে আমি একলাই করি নাই তো বাজার, কলঙ্ক যদি হয় সেও কেন হবে না তার সমান অংশীদার। হুঁ, বাপের বেটা সে, মরদ একখানা, বক্তৃতায় ঘরে বাগের লাহা, লজ্জায় যদি না নামে তারও চক্ষের নজর, আমার কি দায়, ডাক্কেন পরে একা আমার ভেতর, পাপ যদি হয় তারও হইছে সমান সমান, সে যদি পারে আমিও হইতে পারি সমান পাষাণ, ভালোবাসায় যদি খাস ছিল না এক রত্তি, সুখের যদি না ছিল এক রত্তি ব্যবধান, তয় সে সুখের ফসল এক রত্তি পরাণ, তার কেন দোষ হয়, তারে কেন অস্বীকার জান, আমিও চিনি না ওরে, জানি না ওর জাত কুল বংশ পরিচয়, যে দ্বৈত শিক্ষের নেশায় ওর জন্ম, তা যদি পাপ গণ্য হয়, পরে চিননের দায় আমার একলার নয়। ভালোবাসার কিস্সাটাতে সেও ছিল সরব, ঘুমহীন চোখে সেও কাটাইছে কত রাত, চাঁদের আলোয় ঘর থেকে যখন বাহির হই, হাতটায় ধরা ছিল নাকি আরেকখান হাত, আমার শরীরে কি একাই ডাক দিছিল নিশির আন্ধার, তারও কি ঘোর লাগে নাই, ডাকে নাই তারে সুখের পাখায়, তাই কিসের এত বিচার আচার, যে আমার শরীরের সাথে শরীর মিলায়, সুখের ভাগ নেয় সমান হিস্সায়, সে কেন নিষ্পাপ থাকে, তার সুখের ফসল কেন পাপ হইয়া জন্মায়, সরায় নাও রে, সরায় নাও
ওই এক রক্তি ওরে চোখের সামনে থাকলে শুধুই মায়া বাড়ে, বুকের ভিতর মুস্টায় উতাল পাথাল, আমারে দুর্বল করে, মুহূর্তে করে পথের কাঙাল। সুখের হিস্সা যদি সমান হইবার পারে, পাপের হিস্সাও আমার সমান চাই। সে যদি অস্বীকার করবার পারে, আমিও ওরে অস্বীকার চাই। কে বানাইছে এই নিয়ম, কে বানাইছে এই নিয়ম, ডাইক্কা আনো তারে, জিগাই জিগাই কেন তার এমন নিদান, কেন সে খালি আমার শরীরে চিহ্ন কাটে, আমার সারা কেন বাঁচে না ওই এক রত্তি পরাণ। শ্যামলী। ধন্যবাদ শিরিনাপা, অনেক সুন্দর হয়েছে। মানে আজকে সবাই অনেক, মানে আমি খুবই বিব্রত বোধ করছি, এত সুন্দর হচ্ছে কবিতাগুলো, অনেক সুন্দর এবং অনেক আনকমন, অনেক ভালো লাগা। স্যার, আমরা আপনার কাছে আবার যেতে যাচ্ছি। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি স্যার, আমরা আপনার কাছে যাচ্ছি আবার। আপনি আপনার পরবর্তী কবিতা শুরু করেন স্যার। ঠিক আছে। আমি আমাদের ছাত্র জীবনে 80-র দশকে হেলাল হাফিজ খুব আলোচিত এবং জনপ্রিয় কবি ছিলেন। ওনার একটি কবিতার জন্য নিষিদ্ধ সম্পাদকীয় এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এই কবিতাটির জন্য উনি খুবই জনপ্রিয় ছিলেন। হেলাল হাফিজেরই একটি কবিতা, নাম হচ্ছে ফেরিওয়ালা। এই কবিতাটা আমি একটু পাঠ করছি এখন। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসে সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকে নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনের দুটি জোগাড় নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, এরিয়লার কষ্ট। কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি কি আরেকটা পড়বেন স্যার? আপনার ইচ্ছা, আপনি বললে পড়বো। হ্যাঁ, আরেকটা পড়েন স্যার, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন তো জি শরৎকাল চলে এসেছে, যদিও জি জলবায়ুর যে বিরূপ প্রভাব, সেই প্রভাবে আমরা শরৎকে সেভাবে উপভোগ করতে পারছি না। আকাশে শরতের যে মেঘের খেলা, সেটি আমরা এখনো দেখতে পাচ্ছি না, যদিও কাশ বনে ফুল ফুটেছে। আমাদের কবিদের কাছে শরৎকাল খুবই প্রিয়। আমরা বিভিন্ন কবির লিখায় শরৎকে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎকে নিয়ে অনেক কবিতা, গান এবং গল্প লিখেছেন।
ওনার একটি ছোট কবিতা আছে, নাম শরৎ। এটি ছন্দবদ্ধ কবিতা, অনেকটা আমরা ছোটবেলায় যে পদ্য পড়তাম সেই ধরনের। ওই কবিতাটা একটু পড়ছি আমি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা করে, আমলকি বন কাঁপে, যেন তার বুক পড়ে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে উঠে এই পূজার দিনের ছবি। ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আহ, শেষ। হ্যাঁ, জি জি। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মিঠু ভাই আপনার কাছে যাব জি, বল। নাকি? হ্যাঁ, এখন হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। মিঠু ভাই, আবার আপনার কাছে যেতে যাচ্ছিলাম। ওকে, ধন্যবাদ। জি। নির্মলেন্দু গুণের কবিতা ফাটল। The technical man must not be lost in his own technology. He must be able to appreciate life, and life is art, drama, music, আমলকি and most importantly, people. শোনা যাচ্ছে? ফজলুর রহমান খান। শেষ পর্যন্ত বিশ্বের উচ্চতম সৌধ নির্মাণের কাজটি কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ হলো। গর্বিত শিকাগোবাসী অবাক হয়ে তাকিয়ে থাকলো গগন স্পর্শকারী স্থাপনাটির দিকে, যেখানে মানুষের স্বপ্ন সৌন্দর্যের বোধ বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে ডানা মেলেছে অসীম শূন্য আকাশে। অথচ কি আশ্চর্য, আকাশের মেঘ ছিন্ন করা ওই ভবনের প্রধান স্থপতির চোখে ঘুম নেই। তিনি গৃহ প্রাঙ্গণে কেবলই পায়চারি করছেন। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, মুখ ভার, কি যেন ভাবছেন তিনি সারাক্ষণ। দেয়ালে টানানো সিয়ার্স টাওয়ারের নীল নকশার সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছেন, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন বিস্ময়ে ভরা চোখে পর্যটকরা যেমন হিমালয়কে দেখে। তার সুন্দরী বিদুষী পত্নীর নগ্ন নির্জন হাত থেকে সেই কখন ফরিদপুরের পাটালি গুড়ের একটিমাত্র সন্দেশ খেয়েছিলেন। তারপর সারাদিন সারা রাত প্রায় কিছুই তোলেননি মুখে, জল আর কফি ছাড়া। টেলিফোনের হ্যান্ডসেট নামিয়ে রেখেছেন, কারোর সঙ্গে কথা বলতে চান না। ক্যামেরা কাঁধে প্রিন্টার ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাঁবু ফেলেছে তার বাড়ির সামনে। সবাই শুনতে চাচ্ছে ওই টাওয়ারের প্রধান স্থপতির কথা। তারা বুঝতে পারছে না শিকাগোর আবার বৃদ্ধ বনিতার মুখে যখন হাসি, তখন এই বিশ্বকর্মার মুখে এত দুর্ভাবনার কালো ছায়া কেন? তবে কি লক্ষিন্দরের বাসর ঘরের মতো দূর নিরীক্ষ কোনো ছিদ্র পথ রয়ে গেল সিয়ার্স টাওয়ারে? এমন সময় হঠাৎ তার বাড়ির আঙিনায় জড়ো হওয়া সাংবাদিকরা তার বাড়ির গেটে দল বেঁধে হামলা করলো। তারা চিৎকার করে বলল, মিস্টার খান, মিস্টার এবিসিডি খান, আর লুকিয়ে থাকবেন না, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আপনার স্বাদের সিয়ার্স টাওয়ার এখন একটা বড় ধরনের ফাটল ধরেছে। এতক্ষণে ওটা ধসেই পড়েছে কিনা কে জানে। ইউ আর রেসপন্সিবল ম্যান। সমবেত সাংবাদিকদের
ক্রুদ্ধ কণ্ঠ থেকে উচ্চারিত ফাটল শব্দটি বিশ্বকর্মার বুকে বর্ষার মতো বিঁধল। তার অবসন্ন দেহে ফিরে এলো প্রাণের প্রবাহ, রক্তে চঞ্চলতা। হঠাৎ হাসির বকুল ফুটল তার মুখে। গা এলিয়ে দিয়ে তিনি সোফার উপর পা গুটিয়ে বাংলা স্টাইলে খুব আরাম করে বসলেন। আহ, কি স্বস্তি, কি শান্তি! স্বামীকে দেখে হেনরিয়েটা খুব অবাক হলেন। তিনি ভেবে পেলেন না সিওয়ার্স টাওয়ারের বুকে ফাটল ধরার সংবাদে শিকাগোবাসীর মুখে যখন হাসি উধাও হয়েছে, তখন খানের মুখে এরকম স্বস্তি ভাব কেন? সোফায় বসতে বসতে এফআর খান বললেন, থ্যাঙ্কস গড, অ্যাট লাস্ট ওই ফাটলটির দেখা মিলেছে। আই ওয়াজ সো ইগারলি ওয়েটিং ফর দিস ক্র্যাক। ও মাই সুইট ক্র্যাক। জানো হানি, নিজ দেহ ভারে এই টাওয়ারটি এখন আর ধসে পড়ার কোনো ভয় নেই। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। কাম অন হানি, লেটস এনজয় দ্য টাওয়ার, লেটস এনজয় দ্য টাওয়ার। ধন্যবাদ মিঠু ভাই, অনেক সুন্দর। হ্যাঁ জি, অনেক সুন্দর হয়েছে। রনি ভাই, সরাসরি আপনার কাছে চলে যাই। হ্যাঁ, আমি একটু একটু ছোট একটু বিষয় শেয়ার করি রনি ভাই। আসলে আমার সংগঠনটা হচ্ছে আবৃত্তি সংগঠন। করোনাকালীন সময়ে আসলে অন্তর্জালের অনুষ্ঠানটা শুরু করাটা মিঠু ভাইয়ের সাথে আলাপ করেই শুরু করেছিলাম, আবৃত্তি দিয়ে শুরু করেছিলাম। কিন্তু যখন একটা দুটো অনুষ্ঠান করেছি, আমাদের এখানের সংস্কৃতি কর্মীরা সবাই একদম নাচ গানে সবাই বললো যে আমাদের অন্তর্ভুক্তি চাই। এজন্য আমার বেশ কিছু অনুষ্ঠান করতে হয়েছে, গানের এবং নাচের অনুষ্ঠান। এবং এটা মানে কি বলবো, সরকারিভাবে হয়নি দেখেই সবাই ঘরে বসে বসে একদম কি বলবো, ঘরে বসে একদম বোর হয়ে যাচ্ছিল, তখন শুরু করেছি। এখন আমাদের প্রায় প্রতিদিনই কিছু অনুষ্ঠান করতে হয়। সবাই চায় যে এসে একটু অনুষ্ঠান করে আর সবাই সবার সাথে দেখা হয়। তো এরকম অন্য একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। তো এই আর কি। আসলে আমিও শুরু করেছি মনের কষ্ট থেকে। স্যার যেমন কষ্টের কথা বললো, সমন্বয় পরিষদের একটি অনুষ্ঠান ছিল ছুটির বিকেলে। তো ওইটাতে আমাকে লিংক পাঠানো হয়েছিল, কিন্তু আমি আসলে লিংকটা পাঠানো 4টা থেকে অনুষ্ঠান ছিল না 3টা থেকে 4টা থেকে। তো লিংকটা পাঠালো আধা ঘন্টা আগে, কিন্তু স্ট্রিমিয়ারে কিভাবে ঢুকতে হয় আমি জানি না। আমি বারবার চেষ্টা করছি, ঢুকতে পারছি না, চেষ্টা করছি, ঢুকতে পারছি না। যারা ছিল সবাইকে ফোন করছি, কেউ ফোন ধরছে না, সবাই তখন ওইখানে অনুষ্ঠানের জন্য পাগল। তো আমি সেদিন অনুষ্ঠান করতে পারিনি আসলে। আমি ওই শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে ঈদের আগের দিন। তো মনে অনেক কষ্ট ছিল, এটাই আমার কষ্টে কেটেছে, খুবই কষ্টে, যে আমি সমন্বয় পরিষদের একটি অনুষ্ঠান আসলে করতে পারিনি। আমাদের আসলে আবৃত্তি শিল্পীদের ব্যানারই তো সমন্বয় পরিষদ। আমরা ব্র্যান্ড বলতে পারেন, ওই ব্র্যান্ডের বাইরে যখন চলে যায় আমাদের মনে কষ্ট লাগে আসলে। আহ এখন অনেক অনুষ্ঠান হয়, আপনাদের কাছে আমার একটু অল্প একটু নিবেদন করে আমি ইয়ে করছি। দেখা যাচ্ছে যে একই শিল্পী, সে হয়তো বা সদস্য নির্বাহী পরিষদের, সে বারবার করছে, কিন্তু আমাদের মানে বিভিন্ন প্রান্তে অনেক শিল্পী রয়েছে যারা করতে চায়। তো সবাইকে যদি সুযোগ দেওয়া যায়, এই বিষয়গুলো একটু নজরে রাখলে ভালো হতো। কারণ ওই সমন্বয় পরিষদের ওটা হচ্ছে ব্র্যান্ডে করা আর নিজে নিজে করা বা অন্য সংগঠনে করা একটু ভিন্ন। ভাইয়া, আপনার কাছে যাচ্ছি ভাইয়া। জি, রনি ভাই। না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শারমিন জাহান। এই যে উদ্যোগটি নেওয়া হলো, এর মধ্যে যে আমরাও একত্রিত হওয়ার সুযোগ পেলাম এবং অনেক শিল্পী এখানে একত্রিত হচ্ছেন, আবৃত্তি করছেন, এটি তো একটা বড় বড় ব্যাপার। এটি যে যেখান থেকে করছে সেটি উদ্যোগ। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্ল্যাটফর্মে করা, তখন সেখানে অনেক কে যুক্ত হওয়া এবং অনেকের মধ্যে নিজেকে উপস্থাপন করার সুযোগ, সেটি তো আছেই। নিশ্চয়ই সেটিও একটি আনন্দের ব্যাপার, ভালো লাগার ব্যাপার, সেটি হবে। তবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদেরও তো এটাই লক্ষ্য উদ্দেশ্য যে সারা দেশের সব শিল্পীর জন্যই প্ল্যাটফর্মটি তৈরি করা। যখন কোনো আয়োজন করা হয় সেই উদ্দেশ্যেই করা হয় এবং সেভাবেই এটি বাস্তবায়নের চেষ্টাও করা হয়।
তো কখনো কখনো কারিগরি জটিলতার কারণে, নানান সীমাবদ্ধতার কারণে হয়তো কেউ কেউ কোনোটাতে অংশগ্রহণ ঠিক মতো করতে পারছেন না বা পারেননি, কিন্তু এটি চলতে থাকবে, আয়োজনটি চলছে, এখনো আবার নতুন ভাবে আয়োজন শুরু হয়েছে। তো সবাই নিশ্চয়ই যুক্ত হওয়ার সুযোগটি আমরা সেখানে পাবো, সেজন্যই আয়োজন করা। তো জি আমি ভাই। এবার আবার আবৃত্তিতে যাচ্ছি। জি। হুমায়ুন আজাদের কবিতা আমি কি ছুঁয়ে ফেলবো। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বস্তু ভালোবাসি। ভোরের আকাশ, পদ্ম, ধবধবে পাঞ্জাবি, খাদহীন সোনা, শাড়ির উজ্জ্বল পাড়, অনভিজ্ঞ অমল কিশোরী আমার পছন্দ। কিন্তু আমি যাই ছুঁই তাই ঘিন ঘিনে নোংরা হয়ে যায়, দেখে নাড়ি ভুড়ি উগড়ে ফেলার মতো বমি আসে। ছেলেবেলায় সদ্য ছাই মাজা একটা ঝকঝকে পেতলের প্লেট দেখে আমার ছোঁয়ার খুব ইচ্ছে হয়, কিন্তু আমি ছুঁতে না ছুঁতেই সে উজ্জ্বল পেতল পচা ইঁদুরের মতো নোংরা হয়ে যায়। আপা তখনও অমূল জ্যোৎস্না, জ্যোৎস্নার মতোই শাড়ি পরেছিল একবার, দেখে আমার ছোঁয়ার খুব লোভ হয়। আর অমনি মরা রক্তে ভিজে ওঠে সেই জ্যোৎস্না সাদা শাড়ি। ভোরের আকাশ ছুঁয়ে ফেলেছিলাম একবার, সে থেকে আকাশ কুষ্ঠ রোগীর মতোই কুৎসিত। স্কুলে 1962-তে নবম শ্রেণীর সালোয়ার পরা স্বপ্ন আমাকে দিয়েছিল টকটকে লাল একটি গোলাপ। আমি ধরতেই গোলাপের পাপড়ি থেকে অবিরাম পুঁজ ঝরতে থাকে। তারপর থেকে তারপর থেকে পৃথিবীতে আর গোলাপ ফোটেনি। এখন এখন আমার মুখোমুখি তুমি মেয়ে, 20 শতকের দ্বিতীয়ার্ধের সবচেয়ে পবিত্র পদ্ম শুভ্র নিষ্কলঙ্কতা। এত কাছাকাছি মেলছ দীর্ঘ শতদল, ভীষণ কষ্ট পাচ্ছি। তোমাকে কি আমি ছুঁয়ে ফেলবো, ছুঁয়ে ফেলবো, ছুঁয়ে ফেলবো। দারুণ। ধন্যবাদ রনি ছিল ভাই। আহ, জি, ধন্যবাদ আপনাকে। শিরিন আপা কি হ্যাঁ, আরেকটা আমি আমি কবিতা আমি পড়বেন? আমি জি। আমি শুনতে পাচ্ছি। আর হচ্ছে আমি এখন দ্রুত একটি কবিতা পড়বো, পড়েই আমি জি। এই এই আয়োজনটি থেকে একটু বের হব 10 মিনিটের জন্য। যদি জি। আয়োজনটি চলতে থাকে, রনি ভাই আছেন, মিঠু ভাই, তারপর স্যার আছেন, তারা তো আছেনই। যদি চলতে থাকে তাহলে আমি আবার সম্পৃক্ত হব। জি আপা। আচ্ছা, আমি কবিতা পড়ছি। আহ তসলিমা নাসরিনের লেখা এক অপ্রেমিকের জন্য কবিতা। এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক, কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হইচই করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না। ফাঁক পেলেই কোনো কোনো সন্ধে এবাড়ি ওবাড়ি খেতে যাবে, খেলতে যাবে, কে জানে, হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি। আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো, এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে, হাতের নাগালেই থাকবে, হয়তো কখনো জানিয়েই দেবে আমাকে যে কাছেই আছো। কুকড়ে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো, দেখা না হওয়ার যন্ত্রণায়। তবু বলবো না এসো, বলবো না, তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং। তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, বছর পেরোবে, তোমার সঙ্গে আমার দেখা হবে না। দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে ঠিক দেখা হওয়াটা কেমন ছিল, কি রঙের শার্ট পরতে তুমি, হাসে তোমাকে ঠিক কেমন দেখাতো, কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে, পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে, জল খেতে কিনা, ভুলতে থাকবো। দেখা না হতে না হতে ভুলতে থাকবো
তুমি ঠিক দেখতে কেমন ছিলে, তিলগুলো মুখে ঠিক কোথায় কোথায় ছিল, অথবা আদৌ ছিল কিনা, তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন, জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন। ভুলতে থাকবো, অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, এক শহরেই, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না, আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না। কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে, বই মেলায়, রেস্তোরাঁয়, কোথাও দেখা হবে না। আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি, যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে, সেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিয়ে যেতে থাকবে বন বৈশাখী, এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত। তোমাকে মনে মনে বলবোই সেদিন, কি এমন হয় দেখা না হলে, দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না। কে বলেছে যায় না, দেখো দিব্যি যায়। তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক বছর, তাই বলে কি বেঁচে ছিলাম না, দিব্যি ছিলাম। ভেবেছি বলবো, তুমি তো আসলে কিছুই না ধরনের একটা কিছু। আমার আকাঙ্ক্ষা দিয়েই সাজিয়েছিলাম তোমাকে, আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম, আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি। তোমাকে না দেখেও লক্ষ বছর বেঁচে থাকতে পারি, অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল। এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এত কালের আঁকা সবগুলো ছবি। তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল, তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আমাকে একা বলে ভেবো না কখনোই, তোমার অপ্রেম আমার সাথে সাথেই থাকে। ধন্যবাদ। দারুণ। ধন্যবাদ শিরিন আপা, অসাধারণ অসাধারণ। আমি আমাদের আমি সঙ্গে একটু একটু যোগ শ্যামলী, আমি জি একটু বলে বেরিয়ে যাই, কারণ আমাকে ওই দিক থেকে ফোন দিচ্ছে বারবার। জি এই রনি ভাই, মিঠু জি ভাই আপা। এবং যারা আছেন স্যার আছেন, আমি একদম মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার যুক্ত হব, আশা করছি যুক্ত হব, যদি অনুষ্ঠানটি চলতে থাকে হুম, তাহলে। হ্যাঁ, থাকবে থাকবে। জি হুম। বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ। জি আপা, হ্যাঁ। আহ, রনি ভাই আমাদের সাথে এখন মনিরুল ইসলাম, আমাদের ভোলার সাংবাদিক। আহ, ও আপনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছে। মনির। অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক অ্যাডভোকেট হ্যাঁ মনিরুল হ্যাঁ ইসলাম। রনি ভাইকে শুভেচ্ছা আসসালামু জানাচ্ছি, আলাইকুম। যে আসলে আমাদের দ্বীপের মানুষের জন্য সময় দিয়েছেন, এবং মিঠু ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে ভোলার সংস্কৃতিকে যে মানুষটি বাঁচিয়ে রেখেছেন সেই মানুষটি আমাদের সকলের প্রিয় মিঠু ভাই। তো রনি ভাই সময় দিবেন আমাদের ভোলার মানুষের জন্য এবং ভোলার আবৃত্তি আরো ভোলার সংস্কৃতি সমৃদ্ধ করার জন্য। আরো মেহমানরা আসছেন, আমি একটু পরে আসি। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, রনি ভাই সহ আজকে, আর বিশেষ করে আয়োজক শ্যামলী আপু এই যেই নিরলস প্রচেষ্টা চালিয়ে মনির যাচ্ছেন ভোলার শিল্প সংস্কৃতির জন্য, শ্যামলী মনির আপুকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনির, আমাদের মিঠু মাঝে ভাই, সংস্কৃতি হুম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ শওকত আলী স্যার আছেন। তুমি মনে হয় জানো না, আমাদের মাঝে রয়েছে। স্যারকেও ভোলাবাসীর পক্ষ থেকে, এবং ভোলার সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত মূল্যবান সময় রেখে রনি ভাই আর স্যার, মিঠু ভাই তো আমাদের ভোলার মানুষ, আমাদের জন্য করবেই, কিন্তু রনি ভাই আর স্যার যেটি করছেন, আমরা কৃতজ্ঞ রনি ভাইয়ের প্রতি এবং স্যারের প্রতি। আমরা আশা করব সব সময় আসবেন আমাদের শ্যামলী আপুর এই অন্তর্জাল অনুষ্ঠানে। শ্যামলী আপু প্রতি কৃতজ্ঞতা এই কারণে যে অনেক কষ্ট করে নিয়মিত আমাদের ভোলার করোনা পরিস্থিতিতে, এই বাজে একটি পরিস্থিতিতেও ভোলার শিল্প সংস্কৃতিকে চাঙ্গা রেখেছেন এবং তাজা রেখেছেন। সবার দ্বারে দ্বারে এবং ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, বিশেষ করে আবৃত্তি রনি ভাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি, কৃতজ্ঞতা জানিয়ে
শেষ করছি। আমরা রনি ভাইয়ের আবৃত্তি শুনবো, মিঠু ভাইয়ের আবৃত্তি শুনবো, স্যারের আবৃত্তি শুনবো। জি, ধন্যবাদ মনির অনেক তোমাকে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হুম, দেখাবো। ভালো থাকবেন। জি। আহ, আসসালামু স্যার আলাইকুম। আপনি কি জি, স্যার কি আমাদের কথা শুনতে পাচ্ছেন স্যার? হুম। স্যার আপনার কাছে চলে যাচ্ছি আমরা আপনার পরবর্তী আবৃত্তি শোনার জন্য। একটু স্মৃতিচারণ করি। আমি একবারই ভোলায় গিয়েছি, তো সেটি বছর দুয়েক তো হবেই, বছর তিনেক সম্ভবত আগে। তো আমি হচ্ছে উজানের লোক, সাঁতার জানি না। তো তখনই আমার এই লঞ্চে চড়ার ভয়টা কেটেছিল, যার কারণে সাহস করে তারপরে গিয়েছি ভোলায়। গিয়েছিলাম একটা সরকারি কাজেই। তো ভোলার স্বাধীনতা জাদুঘরটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। আমার ফেসবুক পেজ যদি আপনারা কেউ দেখেন, মানে ফেসবুকে আমার ভোলার স্বাধীনতা জাদুঘরটি লেখা আছে, আপনারা ইচ্ছা করলে একটু পড়তে পারেন। খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর। বাংলাদেশের এত সুন্দর একটি জাদুঘর আছে অনেকেই জানে না। এই লেখার পরে অনেকেই এটি মানে খুবই প্রশংসা করেছে এত সুন্দর একটি জাদুঘরের জন্য। এটি তোফায়েল আহমেদ স্যারের ট্রাস্ট থেকে তৈরি করা হয়েছে। আপনারা যারা আছেন ভোলায় তারা জানেন, আমি অন্যদের জন্য বলছি। আচ্ছা, এবারে আমি একটি জনপ্রিয় কবিতা পড়বো এই সময়ে, দর্পণ কবিরের বসন্ত নয় অবহেলা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আর্তি পেকম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁদৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ, লজ্জা। ভুলে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতি, হারানো দিনের গানের ঐন্দ্রলিক তন্ময়তা, বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে
কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে, ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেওয়াল ডিঙ্গিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি, এ কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম, এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগও ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা ভেজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি, তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে মিলমান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো ভোর খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি, কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি, কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিষ্টি মোহন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এলোমেলো হয়ে গিয়েছে। জি, না, সুন্দর লাগে, সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর হয়েছে। মানে আসলে নিজেদের সমৃদ্ধ মনে হয় যখন দেখি যে বিভিন্ন স্তর থেকে কবিতা পাঠ করে, তখন মনে হয় যেন এটা শুধু শিল্পই না, একটা সম্মানও। আপনাকে পেলাম। আমাদের কল্লোল স্যারও কবিতা আবৃত্তি করেন, উনি ভোলাতে ছিলেন। স্যারকে আমি আমন্ত্রণ জানিয়েছি, স্যার একটি অনুষ্ঠানে হয়তো আমাদের সাথে যোগ দিবেন। আমি আবার রনি ভাইয়ের কাছে যেতে চাই। রনি ভাই, আপনার কাছে চলে যাচ্ছি সরাসরি। আর একটু বলে নি রনি ভাই, আমাদের দর্শক কিন্তু আসছে যাচ্ছে, এবং অনেক এখনো 2500-এর মতো পৌঁছে গেছে আর কি। কিন্তু মনে হচ্ছে যে কম কম না, আসতে যাচ্ছে। ওই ফেসবুক তো দেখে এভাবে মানুষ ঘুরে ঘুরে। তো ওইভাবে একটু ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন আর কি, আমাদের এখানে এভাবেই হয়। আমি রনি ভাইয়ের কাছে যাচ্ছি। সর্বত্রই এভাবেই হয়, এভাবেই হোক, কোনো দোষের কিছু না। এই যে আমরা বলছি, আমরা এই চারজনকে শুনছি তো, যথেষ্ট। জি, হ্যাঁ, মানে একদম নিজেকে প্রকাশ পরিষ্কার। করার সুযোগ পাচ্ছি, যথেষ্ট। এটা আমরা জানি। আমি আর মিঠু, আমরা দুজন একা একাও কবিতা পড়েছি। মিঠু হঠাৎ করে বললো যে এই কবিতাটা একটু শোনেন, বলেছে। আমরা বলে হাঁটতে হাঁটতে আড্ডা দিতে দিতে এরকম করেছি। ওইগুলো হচ্ছে মূল্যবান সময়, ওগুলোই আত্মার প্রকৃত খোরাক যোগায়। তো আমরা আবৃত্তি করি এটা আত্মার খোরাকের জন্য, হ্যাঁ, নিজের একলা থাকার উপায় হিসেবে, নিজেকে মেলে ধরার উপায় হিসেবে। কাজে কত হাজার মানুষ একসঙ্গে আছে, কত হাজার মানুষ নেই, এটি বিচারের মাপকাঠি নয়। এটি হয়ে যাবে, এটি বাড়বে, এটি কিংবা না বাড়ুক, কিছু আসে যায় না তাতে। জি, এবং ওই যে স্যার বলছিলেন যে এলোমেলো হয়ে গেল, এটা তাই। এই ধরনের আয়োজনে আমরা এইভাবেই নিজেদের মেলে ধরি। কখনো এলোমেলো হয়, কখনো গোছানো হয়, হ্যাঁ, কখনো একটু ভালো হয়ে যায়, কখনো অত ভালো হয় না, কিছু আসে যায় না। এই যে করে যাচ্ছি, সঙ্গে থাকছি সুকুমার বৃত্তির সঙ্গে, শিল্পের সঙ্গে, এটিই পাওয়া, এই মুহূর্তগুলো থেকে এটিই পাওয়া। এবং আমার ধারণা অন্যেরাও এই ভালোবাসা থেকেই যুক্ত হন, ছেড়ে যান, আবার আসেন। তো আমি এবার এই যে আমরা এখন এক ধরনের ডিজিটাল ব্যবস্থা নির্ভর এমনকি ব্যক্তিগত জীবনযাপনও করছি, সেটি নিয়ে আব্দুল নূর তুষারের একটি লেখা, এটি বলার চেষ্টা করছি। লেখাটির নাম আমরা এখন কয়েকটি অক্ষর। আমরা এখন কয়েকটি অক্ষর, আমরা এখন ইনবক্সে পত্রশিল্পী,
আমাদের আলিঙ্গন, চুম্বন, আবেগের আতিশয্য, হৃদকম্পন, স্পর্শ, গন্ধ বিবর্জিত এখন। আমরা এখন স্মার্টফোনে ইমোটিকন আর ডুডল, ভাইবার আর হোয়াটসঅ্যাপে কিছু লেনদেন। আমরা অমানবিক উইন্ডোজ, আইওএস আর অ্যান্ড্রয়েডের দাস। আমরা কথা বলি না, আমাদের আঙুল কথা বলে। আমরা অমানবিক প্রেমে ডুবে থাকা মানব মানবী। আমার তবু মানুষ হতে ইচ্ছে করে জড়িয়ে থাকি তোমার কোমর, বৃষ্টি ভেজা বিকেল বেলা, এক পেয়ালা চায়ে ছোঁয়াই যুগলষ্ঠ, হাতে হাত রেখে হাঁটি, এক রিকশায় জড়ো সড়ো হয়ে বসি শীতের ভোরে। ইচ্ছে করে মুঠোর মধ্যে তোমায় ধরি, আর কিছু নয়। তোমার নাকফুল বাধা দিক আমায়, কানের দুল বিরক্ত করুক তোমার খুব কাছে গেলে। তোমার নুপুরের শব্দে সচকিত হোক পাশের ঘরের প্রতিবেশী। ঘরময় ছড়িয়ে থাকুক মালা থেকে ঝরে পড়া মুক্তা আর নুপুরের ঘণ্টি। অমানবিক এই জীবনে ঘটে না সেসব কিছুই। আমরা অক্ষর হয়ে থেকে যাই, আর আমাদের বিব্রত করে চার্জ শেষ হয়ে আসা মোবাইল ডিভাইস। আমাদের দারিদ্র সীমা ছুঁয়ে যায় ইন্টারনেট আর ফোনের বিল। আমার তবু স্বপ্ন দেখতে ইচ্ছে করে বন্ধু হতে, মানুষ হতে, তোমার মানুষ। দারুণ। আমি কি ঠিক আমার জায়গাটাতেই ফিরে আসলাম? মানে শিরিন আপা আবার যেভাবে চলে যাচ্ছিল ঠিক সেই আমার জায়গাটাতে আমি ফিরে, মানে ওই জায়গাটাতে ফিরে এসেছি। প্রায় তাই বোধ হয়। হ্যাঁ। জি, হুম। তাহলে কি আমরা শিরিন আপার কাছেই এই চলে যাবো? কবিতাটা ভালো ছিল মিঠু, না, মিঠু পরে যাবো। কেমন ছিল না, কবিতাটা? হ্যাঁ হ্যাঁ, আপনার এই কবিতাটা অনেক পড়ার অনেক পরে সুন্দর। আমি একটা কবিতা পড়তে চাই। আচ্ছা, আমার ঠিক আছে, পড়বেন। 14 জন হ্যাঁ, রনি ভাই আমার পরে অনেক আমি নতুন কবিতা আপনার কাছ থেকে পাওয়া, মানে দারুণ হ্যাঁ, দারুণ আমি আপনাকে পেলে এরকম মনে করি যে কিছু। দারুণ হ্যাঁ, ওকে, ঠিক আছে। দারুণ। আসি আমি সঞ্চালকের পড়ছি কাছে যাই। সঞ্চালক। জি, মিঠু ভাই আপনি পড়েন, শুরু করেন। আপনি তো আমাদের লোক, এই জন্য আপনাকে বলি না, আপনি শুরু করে দেন। আমরা সবাই আমাদের লোক আসলে। মিঠু ভাই তো হ্যাং হয়ে আছে মনে হচ্ছে, আটকে আছে। হ্যাঁ, মিঠু ভাই আটকে গিয়েছে, বোধহয় কল এসেছে ওই মোবাইলটায়। আসলে ভাই একটু কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ে নি। নিলাম, আমি হ্যাঁ, সংবরণ করতে পারলাম। জি মিঠু ভাই, আর রনি ভাইয়ের কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি, শিরিন আপার কাছে এবং স্যারের কাছে, তিনজনের কাছে। আর রনি ভাইকে আমি কোনো কল করিনি, মেসেজ দিয়েছি। রনি ভাই আমার ডাকে সাড়া দিয়েছেন, মানে অসংখ্য কৃতজ্ঞতা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। শোনেন, আমি ছোট একটা এই জি আবৃত্তির এই আয়োজনগুলোতে না আমরা অন্য কারো ডাকে সাড়া দিই না, নিজের ডাকেই সাড়া দিই। কাজে এটা ফোন করলেন না, মেসেজ দিলেন, হ্যাঁ খুব জি একটা কিছু ম্যাটার হ্যাঁ করে হ্যাঁ না। মানে বিষয়টা হচ্ছে যে ওই জি মুহূর্তে অন্য কোনো ব্যস্ততা আছে নাকি। That's it. জি মিঠু ভাই আপনি শুরু করেন, আমরা আপনার শোনার অপেক্ষায় আছি। রনি ভাইয়ের পরে আপনি কোনটা শোনাতে চান এটার অপেক্ষায় রয়েছি। মিঠু ভাই কি আবার হ্যাং হয়ে গেল? মিঠু ভাই মিঠুর প্রান্তে শোনা যাচ্ছে? সম্ভবত নেটওয়ার্ক একটু ঝামেলা। হ্যাঁ, নেটওয়ার্কে আচ্ছা, হয়তো তাহলে সমস্যা আমরা হচ্ছে। শিরিন আপার কাছ থেকে ঘুরে আসি। শিরিন আপা, মিঠু ভাই আসুক, আপনার কাছ থেকে ঘুরে আসি আমরা। হ্যাঁ, মানে ভীষণ ই উম, মজার মধ্যে আছি, কারণ আমি কবিতা পড়েই যাচ্ছি, এটা থেকে বের হয়ে ওটাতে, মানে আহ, একটা মজা তো লাগেই যে বিভিন্ন আয়োজনে যুক্ত হচ্ছে, এবং প্রতিটা আয়োজনেই হচ্ছে নতুন নতুন দর্শক আছে, এটা আনন্দের ব্যাপার। মানে আমরা আসলে মিলিত হইতো সবার সঙ্গে, যে আয়োজনগুলোতে সবার সঙ্গে মেলবার জন্যই এই আয়োজনগুলোতে যুক্ত হই। তো একসঙ্গে যেমন আমরা এই যে যারা এই স্ক্রিনে আছেন আবৃত্তি শিল্পী হিসেবে বা শিল্পী হিসেবে যারা আছেন, তাদের সঙ্গে তো মিলিত হই, আর অদৃশ্য ভাবে হচ্ছে দর্শকদের সঙ্গে মিলিত হই। এইটা হচ্ছে ভীষণ একটা বড় পাওয়া মনে হয় আমার কাছে। আর আমি যখন বিদায় নিচ্ছিলাম এর আগে, তখন ওই যে শ্যামলী বলছিল যে আবৃত্তি সমন্বয় পরিষদের একটা আয়োজনে যুক্ত হতে পারেননি, মন খারাপ করেছেন। তো আমি বলবো যে আসলে মন খারাপ করবার কিছু নেই, আর টেকনিক্যাল ব্যাপারগুলো তো এরকমই হয়। আর একটু হুম যদি বেশি শিল্পী যুক্ত করা হয় তাহলে আমরা ঝামেলায় পড়ি, মানে টেকনিক্যাল ব্যাপারগুলো যারা দেখেন তারা খুব বিপদে পড়ে যান।
তো মন খারাপ করবেন না। আর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বিভিন্ন আয়োজন চলছে, সারা বছর জুড়েই চলবে। অবশ্যই আপনি সামনের কোনো না কোনো একটা আয়োজনে যুক্ত হয়ে যাবেন। জি আমি আপা, মন খারাপ করে মানে মন হ্যাঁ খারাপ থেকে ভালো কিছু, দাগ থেকে ভালো কিছু হয়ে গেল। তারপরে আমি নিজেই আচ্ছা, স্ট্রিমে না আয়োজন শুরু সেই করে দিয়েছি। সেই আসলে মন খারাপ থেকে অনেক ভালো কিছু হয়। আমি একটু জি শ্যামলীর কাছে জানতে চাই যে শ্যামলী, আমরা আসলে আর কতক্ষণ থাকবো? এটাই কি আমার শেষ কবিতা? তাহলে আমি কোন কবিতা পড়বো একটু ঠিক করে নিব দ্রুত। না আপা, আরেকটা করতে হবে এটার পরে। আরো একটা আরো পড়ার কিছু, সুযোগ পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা পড়া শুরু। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবৃত্তিতে যাচ্ছি। আমি এই এখন যে দুটো কবিতাই পড়বো, মানে এই এখন পড়বো বা পরেও পড়বো, সেটি দুটোই রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রনাথের চিররূপের বাণী কবিতাটি পড়ছি। প্রাঙ্গণে নামলো অকাল সন্ধ্যার ছায়া, সূর্যগ্রহণের কালিমার মতো। উঠল ধ্বনি, খোলো দ্বার। প্রাণ পুরুষ ছিল ঘরের মধ্যেই, সে কেঁপে উঠল চমক খেয়ে, দরজা ধরল চেপে। আগলের উপর আগল লাগলো, কম্পিত কণ্ঠে বললে, কে তুমি? মেঘমন্দ্র ধ্বনি এলো, আমি মাটির রাজত্বের দূত, সময় হয়েছে, এসেছি মাটির দেনা আদায় করতে। ঝনঝন বেজে উঠল দ্বারের শিকল, থরথর কাঁপলো হাওয়া, নিশাচরের ডানার ঝাপট আকাশে আকাশে, নিশিথিনীর হৃৎকম্পনের মতো। ধক 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 আঘাতে খান খান হলো দ্বারের আগল, কপাট পড়ল ভেঙে। কম্পমান কণ্ঠে প্রাণ বললে, হে মাটি, হে নিষ্ঠুর, কি চাও তুমি? দুধ বললে, আমি চাই দেহ। দীর্ঘ নিঃশ্বাস ফেললে প্রাণ, বললে, এতকাল আমার লীলাই দেহে, এর অনুতে অনুতে আমার নৃত্য, নাড়িতে নাড়িতে ঝংকার, মুহূর্তে কি উৎসব দেবে ভেঙে। দীর্ণ হয়ে যাবে বাঁশি, চূর্ণ হয়ে যাবে মৃদঙ্গ, ডুবে যাবে এর দিনগুলি অতল রাত্রির অন্ধকারে। দুধ বললে, ঋণে বোঝাই তোমার এই দেহ, শোধ করবার দিন এলো, মাটির ভান্ডারে ফিরবে তোমার দেহের মাটি। প্রাণ বললে, মাটির ঋণ শোধ করে নিতে চাও, নাও, কিন্তু তার চেয়ে বেশি চাও কেন? দুধ বিদ্রুপ করে বললে, এই তো তোমার নিঃস্ব দেহ, কৃশ ক্লান্ত কৃষ্ণ চতুর্দশীর চাঁদ, এর মধ্যে বাহুল্য আছে কোথায়? দুধ বললে, প্রাণ বললে, মাটি তোমার, রূপ তো তোমার নয়। অট্টহাস্যে হেসে উঠল দুধ, বললে, পারো যদি দেহ থেকে রূপ নাও ছাড়িয়ে। প্রাণ বললে, পারবই, এই পণ আমার। প্রাণের মিতা মন, সে গেল আলোক উৎসের তীর্থে। জোরহাত করে বললে, হে মহাজ্যোতি, হে চিরপ্রকাশ, হে রূপের কল্প নির্ঝর, স্থূল মাটির কাছে ঘটিয়েও না তোমার সত্যের অপলাপ, তোমার সৃষ্টির অপমান। তোমার রূপকে লুপ্ত করে সে কোন অধিকারে? আমাকে কাঁদায় কার অভিশাপে? মন বসলো তপস্যায়, কেটে গেল হাজার বছর লক্ষ বছর। প্রাণীর কান্না থামে না, পথে পথে বাটপারি, রূপ চুরি যায় নিমেষে নিমেষে। সমস্ত জীবলোক থেকে প্রার্থনা ওঠে দিনরাত, হে রূপকার, হে রূপরসিক, যে দান করেছ নিজ হাতে, জড়দানব তাকে কেড়ে নিয়ে যায় যে। ফিরিয়ে আনো তোমার আপন ধন। যুগের পর যুগ গেল, নেমে এলো আকাশবাণী, মাটির জিনিস ফিরে যায় মাটিতে, ধ্যানের রূপ রয়ে যায় আমার ধ্যানে। বর দিলেম, হারা রূপ ধরা দেবে, কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে। রূপ ফিরে এলো দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি, চারদিক থেকে ছুটে এলো রূপের প্রেমী। আবার দিন যায়, বৎসর যায়, প্রাণের কান্না থামে না। আরো কি চাই? প্রাণ জোরহাত করে বলে, মাটির দূত আসে, নির্মম হাতে কণ্ঠযন্ত্রে কুলুপ লাগায়, বলে, কণ্ঠনালী আমার। শুনে আমি বলি, মাটির বাঁশিখানি তোমার বটে, কিন্তু বাণী তো তোমার নয়। উপেক্ষা করে সে হাসে, শোনো আমার ক্রন্দন, হে বিশ্ববাণী, জয়ী হবে কি জড়মাটির অহংকার? সেই অন্ধ, সেই মুখ তোমার বাণীর উপর চাপা দেবে চিরমুকুত্ব। যে বাণী অমৃতের বাহন, তার বুকের উপর স্থাপন করবে
জ্বরের জয়স্তম্ভ শোনা গেল আকাশ থেকে। ভয় নেই, বায়ু সমুদ্রে ঘুরে চলে অশ্রুবাণীর চক্রলহরী, কিছুই হারায় না। আশীর্বাদ এই আমার, সার্থক হবে মনের সাধনা। জীর্ণ কণ্ঠ মিশবে মাটিতে, চিরজীবী কণ্ঠস্বর বহন করবে বাণী। মাটির দানব মাটির রথে চড়ে যাকে হরণ করে চলেছিল, মনের রথ সেই নিরুদ্দেশ বাণীকে আনলে ফিরিয়ে কণ্ঠহীন গানে। জয়ধ্বনি উঠল মর্ত্যলোকে, দেহমুক্ত রূপের সঙ্গে যুগল মিলন ঘটল দেহমুক্ত বাণীর। প্রাণ তরঙ্গিনীর তীরে, দেহনিকেতনের প্রাঙ্গণে। শ্যামলী। দারুণ। ধন্যবাদ সেনাপা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে ভিন্ন ভিন্ন কবিতা শুনছি, যেগুলা কখনো শুনি নাই। আমি একটু বলি, অনেক ভালো আমার লাগছে। আসলে রবীন্দ্রনাথের এত কবিতা করা আছে, এবং আমি কখনোই কোনো কবিতা কোনো মানে হ্যাঁ, এই সংকলন থেকে খুঁজে বের করি না। আমি সবসময় রচনা বলি রিপিট। গেটে 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 হ্যাঁ, কবিতা খুঁজি, মানে বের করি, বাছাই করি। জি আপা, আরেকটা বিষয় দেখলাম যে অনেক অনুষ্ঠান তো আমি অনলাইনে দেখি, আপনি রিপিটও করেন চেষ্টা না। করি, রিপিট বেশ করি না। অনেক এটা মানে ভিন্ন একদম না, ভিন্ন মানে চেষ্টা করি একটু নতুন কম কবিতা আর কি, পড়ার। খুব কম। জি, আমরা কি রনি ভাইয়ের আরেকটা কবিতা শুনে আসবো? রনি ভাই। হ্যাঁ, ঠিক আছে, বলি। জি জি। সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভেতর 5 থেকে। তোমার দেশের দিকে স্টেশনে গেলেই তো গাড়ি, সকাল বিকাল আসে একদণ্ড খাড়ায়া সম্পদ। কত লোক কত কামে দূরে যায়, ফিরে আসে বাড়ি। আমার আসন নাই, জাউনেরও দারুণ সংকট। আসুন, আসার মতো আমি কোনো ঘর দেখি নাই। জামু যে, কোথায় জামু, বদলায় গেছে যে ব্যাবাক। কেমন তাজ্জব সব পাল্টায় যায়, আমি তাই দেখাছি চিরকাল। পরাণের ভিতরে সুরাক, সেখানে কেবল এক ফরফর শব্দ শোনা যায়। পাখিরা উড়াল দিয়া গেছে গিয়া, এখন বিরান। এখন যতই আমি ছড়া দেই কালিজিরা ধান, সে কি আর আঙিনায় ফিরে আসে, আর সে কি খায়? সকাল বিকাল গাড়ি, চক্ষু আছে তাই চোখে পড়ে, পলকে পলকে গাড়ি, সারাদিন মনের ভিতরে। দারুণ। অসাধারণ রনি ভাই। একটা প্রশ্ন করি রনি ভাই, আমরা তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কণ্ঠস্বরও বেড়ে গিয়েছে, কিন্তু আপনার কণ্ঠ তো একই রকম আছে। কি চর্চা করেন মানে কণ্ঠ একরকম খুব রাখার জন্য? খুব একই রকম নাই, সেই খুব একই রকম নাই। হ্যাঁ, খুব সেই একই রকম নেই। আর যাই হোক, এই আর কি। আর আবৃত্তির সময় তো আসলে ওই ওই কবিতাটি আমি যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, গলাটাকে সেরকম করে ব্যবহারের একটা চেষ্টা করা হয়, এই আর কি। ধন্যবাদ রনি ভাই। মিঠু ভাই একটা কবিতা ধন্যবাদ। রেখে চলে গিয়েছিলেন। হুম হুম হুম। মিঠু আমার ভাই একটু মনে হয় একটু চেষ্টা করি। জি হুম হুম, জি। শুনছি শুনছি। আচ্ছা, আমি ওই যে রনি ভাই যে একটু আধুনিক যে টেকনোলজির উপরে একটি কবিতা পড়লেন, তারপরে আমার একটি কবিতা পড়ার খুব ইচ্ছে হলো। সেটি হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমানের কবিতা www.com। পড়তে পারি রানী ভাই? হুম। হ্যাঁ, অবশ্যই 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 শুনতে চাই। হ্যাঁ, w.com. আমি একটু আবার শুরু করি প্লিজ, আমার একটু সমস্যা হয়ে গেল। www.com.co/bangla, www.com.co/bangla। সাধু না চলতি, খবর চলতি, সাধু সম্পাদকীয়। বাংলায় লেখার রীতি আজও যেমন ইচ্ছে তেমন সাজো। www.com। শ্রাবণের ধারা ঝরে ঝমঝম, আহ দেখো ময়ূর কেমন ধরেছে পেখম।
এভাবে শুবে সাম, আনন্দ ধারা বহিছে হরদম, নিত্যানন্দ নেচে কুঁদে কহে তাই, মারোদম মারোদম মারোদম। www.com। এভাবে মানুষ ভালো মন্দ হরেক রকম, কেউ ভালো কেউ নয়, কারো ভালো কারো নয়, রকম সকম। দমি জমি সমী ওড়ে সংযমী, খেতে বসে লাগে যখন বিষম, কে যেন করেছে স্মরণ, দম সম হলে করো সমদম, দম সম হলে করো সমদম। হার্ড ডিস্কে যে জন বাস করে, তার স্মরণ করে তুমি দম মারো দম। www.com। সত্যম শিবম সুন্দরম অনুপম নিরুপম। সফটওয়্যার যখন হার্ডওয়্যারকে বোঝে, হার্ডওয়্যার যখন সফটওয়্যারকে বোঝে, দুজনে দুজনকে বোঝে, তখন আনন্দ শিহরণ ওঠে, তখন কম্পন অনুকম্পন ওঠে কম্পিউটারের বুকে পিঠে, বিশাল বিশাল বিশ্ব তরঙ্গের .com-এ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ মিঠু ভাই। আমারটা কি অন্যরকম একটু কবিতা একটু শুনলাম। ডিস্টার্ব হইলো নাকি? রনি ভাই একটু একটু ডিস্টার্ব প্রথম হয়েছে দিকে আমার। ডিস্টার্ব হচ্ছিল। কখনো কখনো হ্যাঁ, কখনো কখনো একটু নেটওয়ার্ক ঝামেলা ছিল, এটা হয়, এটা তো ন্যাচারাল। বোঝা গেছে কবিতাটি, শোনা গেছে। ধন্যবাদ। জি, ভালো ভালো কবিতা, একটু ভালো লেগেছে। সুন্দর কবিতাটা। ধন্যবাদ রনি রনি ভাই। ভাইয়েরটাও অনেক সুন্দর। মানে ওই মোবাইলের চার্জ চলে গেলে তার থেকে দুঃখ আর কিছু নাই। না খেয়ে থাকা যায়, মোবাইলের চার্জ ছাড়া থাকা যায় না। আমরা স্যারের কাছে একটু যেতে যাচ্ছি। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু রনি ভাই কি মানে কয়টায় গেলে হয় একটু কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, না, আমি আমার অসুবিধা নেই, এবারে অসুবিধা নেই, আমার ওইটা ব্যবস্থা হয়েছে, অত্যন্ত প্রিয় একজন এটা সমস্যা হবে না। আবুল হাসান, আমরা বাংলা সাহিত্যে তাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। আমি সেভাবে সাহিত্য চর্চা করি না, তবে আমার বিবেচনায় আবুল হাসান যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে বাংলা আধুনিক কবিতার একজন সেরা কবিদের প্রথম সারিতেই থাকতেন। তার নাম আমরা প্রথমেই উচ্চারণ করতাম। মাত্র 20 বছর বয়সে উনি মারা গিয়েছেন। তার একটি কবিতা পড়বো এখন, নাম হচ্ছে মাতৃভাষা। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা, ভালোবাসার কি মাতৃভাষা, বেদনার কি মাতৃভাষা, যুদ্ধের কি মাতৃভাষা। আমি জানি না নদীর কি মাতৃভাষা, নগ্নতার কি মাতৃভাষা, একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানি না। শুধু আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই, আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেই জল পতনের শব্দে সিক্ত হতে থাকে, সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর, সর্বাঙ্গে সবুজ। আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজও পোষা পাখিদের কিচিরমিচির শুনি, শিশুদের কলরব শুনি, সুবর্ণ কঙ্কন পড়া কামনার হাস্যধ্বনি শুনি। ওই যে নষ্ট গলি, নিশ্চুপ দরজা, শেষ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা, গণিকারা কথা বলে। ওই যে কমলা রং কিশোরীরা যাচ্ছে স্কুলে, আজ ওই কিশোরীর প্রথম কম্পনের দুটি হাত রাখলে রক্তের স্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে, শব্দ হয় শুনি। কিন্তু আমি রক্তের কি মাতৃভাষা এখনো জানি না, বেদনার কি মাতৃভাষা এখনো জানি না। শুধু আমি জানি
আমি একটি মানুষ আর ক্ষুধা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর স্যার। তো হ্যাঁ, আমি একটু বলি, এটি আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা এবং আমি একসময় এটা অনেক করেছি। এটি অসাধারণ একটি খুবই বাংলা সাহিত্যের খুব সমৃদ্ধ একটি রচনা। অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতাটি আমাদের শোনানোর জন্য এবং মনে করিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। রনি ভাই, আমি আবার আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা রনি ভাই কি শুনতে আচ্ছা, এটি পাচ্ছেন? সম্ভবত শেষ। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার 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 সম্ভবত এটি শেষ পরিবেশন আজকের জন্য, তাই না? মানে আয়োজনের হিসাব যদি আমরা ধরি, তাই হবে। তো ঠিক আছে, আমি বলছি। একটি কথা হচ্ছিল যে আমরা এখন ওই যে শরৎকাল, কিন্তু সবসময় বুঝতে পারি না যে শরৎকাল কিনা। সব ঋতুর সব রকম চেহারা আমরা আগের মতো আর সমানভাবে পাই না। এর জন্য পরিবেশ বিপর্যয়, জলবায়ুর নেতিবাচক প্রভাব জলবায়ুর উপরে, এই সমস্ত বিষয়কে বিবেচনা করা হয়। তো এর জন্য মানুষও যে দায়ী, সেই কথাগুলোও তো আলোচনায় আসে। তো সেরকম একটি কবিতা বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের, এটি পড়ছি। এই কবিতার নাম একা। আর এর সঙ্গে মিলিয়ে আমি এর পরপরই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোথাও মানুষ, এর চেয়ে খানিকটা বিপরীত ধর্মী লেখা, দুটো একসঙ্গে বলার চেষ্টা করছি। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা একা। টাইম মেশিন, আমায় তুমি সেই সময়ে নিয়ে চলো যখন এত ফুটেজ খাওয়ার চল ছিল না। লাক্ষাদ্বীপ আর মেঘালয়ের ভিতর একটা মুমূর্ষু মেঘ রাত্রি দিনই মরছিল, তাই তোমার আমার কারোর ঘরেই জল ছিল না। বুকের মাংস খুবলে নিও, রক্ত কেনা বইতে দিও, এটাই যদি স্ট্র্যাটেজি, তো মানতে হবে স্ট্র্যাটেজিতে ছল ছিল না। ঘরে যখন আগুন দিল, খাটের তলায় কি না ছিল, কেবলমাত্র নিষ্ঠুরতার তল ছিল না। অন্ধকারে সরতে সরতে, অস্ত্রবিহীন মরতে মরতে, যে যার মতন জোট বেঁধেছি, যশোর রোডের গাছগুলোরই দল ছিল না। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা কোথাও মানুষ। তবু কোথাও মানুষ ভালো রয়ে গেছে, আজও তার নিঃশ্বাসের বাতাস নির্মল। যদিও উজির কাজী শহর কোটায় ছড়ায় বিষাক্ত ধুলো, ঘোলা করে জল, তথাপি মানুষ আজও শিশুকে দেখলে নম্র হয়, জননীর কোলে মাথা রাখে, উপসেও রমণীকে বুকে টানে। কারো সাধ্য নেই একেবারে নষ্ট করে তাকে। দারুণ। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শারমিন জাহান, ভোরের পাখি আবৃত্তি একাডেমি এবং আমার সঙ্গে যারা আছেন সবাইকে আজকের এই সময়টিকে চমৎকার উপভোগ্য করে তোলার জন্য। অনেক ধন্যবাদ রনি ভাই, অনেক সুন্দর। আসলে শেষ করেছেন বলেছেন, আমরা সবার পরে আরেকবার আপনার কাছে যাব। শিরিন আপার কাছ থেকে একটু ঘুরে আসি। আরেকবার, শেষবারের মতো একদম শেষ, আরেকবার মনে মনে একটা ঠিক করেন শেষের জন্য। আমরা আচ্ছা শিরিন আপার হ্যাঁ, সমর্থন করি। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। একদম, রনি ভাইকে দিয়ে শেষ হবে, কিন্তু আর ঘুরে হ্যাঁ, আসবে না, রনি ভাই পর্যন্ত যেই শেষ হবে। হ্যাঁ, মানে আচ্ছা রনি ঠিক আছে, ভাইকে ঘুরে আর আর ঘুরানোর মানে খুব দরকার বেশি নেই। প্রয়োজন জি হবে না। জি। হ্যাঁ, তো আচ্ছা, আমি কবিতা পড়বো। আমি তো সবসময় বলি যে আমি সবসময় রবীন্দ্রনাথ, এবং আমি শুরু এবং শেষটা রবীন্দ্রনাথ দিয়ে করতে চাই। এটা আমার হচ্ছে একটা প্রাণপণ চেষ্টা থাকে সব আয়োজনেই। তো আজকেও সেটার ব্যত্যয় হবে না। আর একটু বলি যে আমাদের সঙ্গে যারা দর্শক আছেন, এখনো পর্যন্ত যারা আছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা, আবারও ধন্যবাদ। আমি আহ, এখন ছিন্নপত্র থেকে, রবীন্দ্রনাথের ছিন্নপত্র থেকে একটি পত্র পাঠ করব। তো পত্রটার এই বিষয় হচ্ছে কবিতা, কবিতার সঙ্গে ভালোবাসা। তো আমরা তো আসলে কবিতা যারা আবৃত্তি যারা করি, আমরা তো কবিতাই আবৃত্তি করি, মানে আবৃত্তিকে ভালোবাসি না, কবিতাকে ভালোবাসি। তো সেই রকমই একটি পত্র রবীন্দ্রনাথ লিখেছেন। তো আমি শুরু করছি। কবিতা আমার বহুকালের প্রেয়সী, বোধ করি
আমার যখন রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে ওর বাগদত্তা হয়েছিল। তখন থেকেই আমাদের পুকুরের ধারের বটতলা, বাড়ির ভিতরের বাগান, বাড়ির ভেতরকার একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ আর দাসদাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়ার জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া, অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালাবদল হয়ে গিয়েছিল। কিন্তু ও মেয়েটি যে পয়মন্ত নয় তা স্বীকার করতেই হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিগড়ে রক্ত বের করে নেন। যে লোককে তিনি নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, ওই লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক দেয়া আছে। সাধনায় লিখি আর জমিদারিই দেখি। যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে দারুণ। যারা ছিলেন এবং দর্শক হিসেবে যারা ছিলেন। আবারও কোনো না কোনো আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। জি সিনেমা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক আজকে ভালো লাগলো, খুবই মানে ভালো লাগলো। খুবই ভালো লাগলো। দারুণ। আর তাছাড়া এর আগের দিন তো শিরিনাপা ধন্যবাদ। অসুস্থ ছিলেন, এই জন্য আমরা ভালো করে শুনতে পারিনি। আজকে শুনেছি, অনেক ভালো লাগলো। মানে আজকের আয়োজন শেষ করার ইচ্ছে নেই, তারপরেও করতে হবে, সবার কাজ আছে। আমি মিঠু হ্যাঁ, ভাইয়ের কাছে আবার একটু যাবো, রনি ভাইয়ের কাছে যে শেষ করবো আর কি। জি হ্যাঁ, মিঠু ভাই। আমি ছোট ছোট দুটি তার মাঝে আমরা বোধহয় মৃত্যুর পরে স্যারের আরেকটি কবিতা শুনে তারপরে তোমাকে দিয়ে জি শেষ করবো। হ্যাঁ হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জাইদ হায়দারের একটি ছোট কবিতা, আমি কেবল হাত তুলেছিলাম। রনি ভাই, আমি কেবল শূন্যতার মধ্যে হাত তুলেছিলাম, চিৎকার করে উঠল আকাশ, মেঘেরা মেঘের নিঃশব্দ মিছিলে অন্ধকার করে দিল পৃথিবী। রেডিও, টিভি এবং কাগজের কর্মীরা দিন রাত মেতে রইল আমার হাত তোলা নিয়ে। পৃথিবীর অন্যান্য সংবাদ মাধ্যম তড়িঘড়ি দৌড়ে এলো, সৈনিকেরা কামান তুলে এগিয়ে এলো আমার দিকে। রাজনীতিবিদরা খুব চিন্তায় পড়ে গেলেন, এই হাত কার কথা বলে? অর্থনীতিবিদরা করলেন জরুরি বৈঠক, এই হাত নামাতে বাজেটের কত খরচ হবে? সমাজবিদরা ডেকে বসলেন এক সেমিনার, সমাজের কত অংশ এই হাত দেখিয়ে বিভ্রান্ত হতে পারে? সবাই নিজেদের প্রশ্ন করলেন, মানুষটি হাত তুলেছে কেন? হাতে কিছু ধরা আছে কিনা? যদি কিছু ধরা থাকে সেখানে কিছু লেখা আছে কিনা? তার পেছনে আছে কিনা আর কোনো হাত? মানুষ ও রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমি কেবল ঘুম থেকে উঠে আড়মোড়া এবং আলস্য ভাঙার জন্যে শূন্যতার মধ্যে হাত তুলেছিলাম। আমার দ্বিতীয় নিবেদন এবং শেষ নিবেদন কামরুজ্জামান কামুর কবিতা, ওরে কি আনন্দ রে। আমি থাকি ঢাকায়, আর বউ বাচ্চা থাকে গাইবান্ধার রামধনে। সময় পাইলি বাড়ি যাই। 40 বছর আগে আমার আব্বা দিনাজপুরে থাকতেন, আমরা থাকতাম রামধনে। ছুটির দিনে তিনিও বাড়ি আসতেন।
একদিন ভোরবেলা তিনি আমাকে বাড়ির সামনের বটতলায় নিয়ে গেলেন। সূর্যোদয়ের আগের আলোয় ঘুম ভাঙা পাখিরা কিচিরমিচির ধ্বনিতে মুখর করে তুলেছে পৃথিবীর বুক। আব্বা তর্জনী তুলে দূরে পূবের দিগন্তের কালো রেখার মতো গ্রামের উপরে আরেক ঝাপসা রেখায় আমার দৃষ্টি নিবদ্ধ করালেন। ওই দূর পাহাড়ের রেখা আমি আগে কোনোদিন দেখি নাই। আব্বা বললেন, আব্বা তুমি বড় হয়ে কি হবা, ফিল্ড মার্শাল না প্রেসিডেন্ট? আমি বললাম, প্রেসিডেন্ট। পরের দিন বাড়িতে বাপ আসার আনন্দে আর স্কুলে যাই নাই। সারাদিন টই 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 টই। পাশের বাড়ির খুলিতে বিরাট এক আম গাছ কাটলো। আমরা ছোট 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 বাচ্চারা ডালে ডালে ঝিক্কির 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 খেলি। ওরে কি আনন্দ রে! হঠাৎ হঠাৎ যেন এক চাবুক পরে চিরে গেল আমার কচি পিঠের চামড়া। মুহূর্তে ফিরে দেখি আব্বার হাতে চিকন বাঁশের বেঞ্চি। অভাবনীয় ক্ষিপ্রতায় লাফ দিয়ে দৌড়ে মারলাম। স্কুল না যাওয়ার শাস্তি, সারাদিন বুক ধরফর। আমি বাড়ি গেলে টুনি প্রায় স্কুলে যায় না। বাড়িতে বাপ আসার আনন্দে সারাদিন টই 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 টই, দৌড়ন্তপনা। এই দেখলাম অভাবনীয় ক্ষিপ্রতায় সরসর করে জলপাই গাছে উঠে গেল। আবার ডান দিকে ঘুরে দেখি একপাল কালো বাচ্চার সাথে পুকুরে ডোবাডুবি খেলতেছে। এইখানে ডুব দিয়ে আরেকখানে ভেসে উঠতেছে, আরেকখানে ভেসে উঠতেছে। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে রনি ভাইকে ধন্যবাদ। আমরা সবাই আজকে খুবই আনন্দ লাগলো এই কারণে যে কবিতা কেমন মেলবন্ধন করে দেয়। একজন সরকারি উচ্চ কর্মকর্তা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি একাধারে সাংবাদিকতায় দেশের অন্যতম একজন শক্তিশালী কলম সৈনিক এবং বাংলাদেশের আবৃত্তির যেই যৌথবদ্ধ সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধাভাজন মীর মাসুরুজ্জামান রনির সঙ্গে ছিলাম আমাদের একজন প্রিয় আবৃত্তি কণ্ঠস্বর এবং একজন অন্যতম নারী সংগঠক। আমাদের দেশে খুব কম এই ধরনের নারী সংগঠক আমরা পাই যারা বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে এইভাবে যুক্ত থাকে। এবং আমি যার কথা বলতে চাই, সংস্কৃতি বিষয়ক, যেটা আমাদেরই প্রাণের একটা মন্ত্রণালয়, সরকারের দায়িত্ব পালন করছেন শওকত আলী স্যারকেও আমি ভালোবাসা জানাই। আর বিশেষ করে ভোরের পাখিরা আবৃত্তি একাডেমি এবং শারমিন জাহান শ্যামলী অনেক পরিশ্রম করেন, অনেক আগ্রহ, অনেক উদ্দীপনা। তার এই উদ্দীপনাকে অবশ্যই সবসময় আমরা পাশে থাকবো। ধন্যবাদ। হ্যাঁ শ্যামলী। ধন্যবাদ মিঠু ভাই। আসলে পরিশ্রম করি, মানে গুছিয়ে করতে পারি না বা সুন্দর হয় না, কিন্তু আমার স্কুলের কাজও আমি করি। আমি 2টা অনলাইন স্কুলে ক্লাস দিই, তারপরে এখানে এই অনুষ্ঠানটা করি সবার জন্য, বাসায় বাজার করি যেহেতু আমার বাবা বৃদ্ধ, তো অনেক পরিশ্রম করি, এটা ঠিক আছে, কিন্তু গুছিয়ে সুন্দর করে মানে ভালো সংগঠকের মতো এখনো করতে পারি রনি ভাই তো বললো। হ্যাঁ অনেক স্যার, গুছানো, অনেক খুবই গুছানো, মানে খুব বেশ গুছানো। এখনো পর্যন্ত অগোছালো কিছুই পাইনি আমরা। এবং দর্শক তো ধন্যবাদ অবশ্যই, আপা। দর্শকরা যারা আছেন তারা তো বলছেনই, কমেন্ট করে তো বলছেন, আপনি তো দেখতেই জি, পাচ্ছেন অনেক গুছানো। ধন্যবাদ আপা। স্যার, আমরা আবার একটু আপনার কাছে যাব, রনি ভাইয়ের কাছে সবার শেষে যাব। আমি শওকত আলী স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছ থেকে আর কোনো কথা যদি আমরা শুনি শেষ সময়। হ্যাঁ জি স্যার। তার অনুভূতি যদি আমাদেরকে প্রকাশ করেন। সেটি ফেসবুক ফ্রেন্ড আছে আমার মনে হয় শ্যামলীর এক বোন আমার সঙ্গে,
উনি আমাকে অনুরোধটা করেছিলেন এবং তারপরে শ্যামলীর করেছে। আমি কোন রকম দ্বিধা ছাড়াই তাদেরকে আমার সম্মতি দিয়েছি, কারণ এই ধরনের অনুষ্ঠানকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আমরা প্রশাসনিক ভাবেও এখন যেহেতু ফিজিক্যালি কোনো অনুষ্ঠান সেভাবে করা যাচ্ছে না, এই অনুষ্ঠানগুলোকে আমরা উৎসাহ দিচ্ছি বিভিন্ন সংগঠনকে, যে যারা করছে তাদেরকে আমরা নানাভাবে উৎসাহিত করছি। হয়তো সেই উৎসাহটা সেভাবে দৃশ্যমান কখনো হয় কখনো হয় না। আমার পক্ষ থেকে এই যে আয়োজক যারা আছেন তাদের সবাইকে, বিশেষ করে আজকে যিনি সঞ্চালনা করছেন, পুরো নামটা আমি জানি না, শ্যামলী নাম শুনছি, শ্যামলী বলে বললাম, যে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং অন্য যারা এখানে যুক্ত হয়েছেন তারা সকলেই কবিতা চর্চার সঙ্গে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। একটি কথা বলে আমি রনি সাহেবের কথার সূত্র ধরে, উনি একবার বলছিলেন যে আমরা এরকম ডাক পেলেই চলে আসি। তো আমাদের এর আগে যিনি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, উনি তো বাংলাদেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বললে ওনার নাম প্রথম দিকেই চলে আসে এবং আবৃত্তিতে উনি অসাধারণ। উনি একদিন বলছেন যে কত জায়গায় যে আবৃত্তি করার জন্য গিয়েছি, নিজের পকেটে পয়সা খরচ করে যেতাম, সেই জয়পুরহাট থেকে শুরু করে এদিকে টেকনাফ পর্যন্ত। তো সেই কথাটি আর কি, রনি সাহেবের কথায় আমার ওই কথাটি মনে হলো যে যাদের টান থাকে, নিজের ভিতরে একটা কি বলবো, যে এই কাজের সাথে এক ধরনের অ্যাটাচমেন্ট থাকে, তারা কিভাবে ডাকা হলো সেটিকে বিবেচনা নেয় না, ডাক পেলেই চলে আসে। তো আমি শেষ একটি কবিতা পড়ব। এই কবিতাটি অনেক জনপ্রিয়, এক সময় অনেকেই পড়েছেন, আমি তাও, যার কবিতা, তিনি তুরস্কের কবি নাজিম হিকমত। উনি গত শতকের 50 দশকে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একজন প্রতিবাদী কবি ছিলেন। বঙ্গবন্ধু যখন বিশ্ব শান্তি সম্মেলনে চীনে গিয়েছিলেন 1952 সালে, বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন বইতে এই কবির কথা উনি বেশ সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। সেই বিশ্ব সম্মেলনে, শান্তি সম্মেলনে এই তুরস্কের কবি নাজিম হিকমত গিয়েছিলেন। ওই সময় তুরস্কে সামরিক শাসন চলছিল, সেই সামরিক শাসনের বিরুদ্ধে তার লেখনীর মাধ্যমে উনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। সেই ধরনের একটি কবিতা, যেটি বাংলায় করা হয়েছে জেলখানার চিঠি, এটি অনুবাদ করে অনেকে আপনারা পড়েছেন, শুনেছেন, তারপরে আমি একটু পড়ছি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় যন্ত্রণ করছে, দিশেহারা আমার হৃদয় বেঁচে মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুই বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত শিকড়িনী। বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দ হোক, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্পষ্ট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের, তোমাকে দেখবো আমার সঙ্গে করে যাবে, শুধু আমার
এক অসম্পূর্ণ বিচার সবেমাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডুটা তো ভোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে, ও নিয়ে ভেবো না। ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা, পায়ে আমার হাত বাধ্য করেছে। যেন চেরির একই ডাল একই ঝড়ে দুবার তোলে না। গাছে গাছে পাখির কাকুলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণীয় জীবন। আমার অভিযানে দুঃখের ডালে আজ উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল ফুলের মধুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামে অন্তঃস্থলে মানুষের আসনে আসীন তুমি প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুনতিতে। ছেলের দরজা তালা বন্ধ হবে এখনই। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো। তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা, কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নেই, আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়, তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত, হাতের উপরে ফেলানো। আমরা আর আমাদের পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দিবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে। আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তাজ আমরা দেখিনি, সব থেকে সুন্দর আজও আমরা বেড়ে উঠেনি। আমাদের শ্রুতম যে কথা আমি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে। তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারি লাল খাঁচায় গানের একটি কলি, লাঙ্গল চষা ভুঁইতে মাটির বুক ভরে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব। আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশা ভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। কতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরকে আমি শুনতে পাইনি। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। আমি জেলে যাওয়ার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারে কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তাদের অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাওয়ার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সে একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রে মাছের মতো, আকাশে পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে। কেবল কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু, ধরো আমার জেলে 10টা বছর, শুধুমাত্র কথার কথা। ধন্যবাদ। তো অনেক শুভেচ্ছা রইল এবং অতিথিদের। আবার হয়তো
আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সবাইকে, যারা শুনছেন এবং যারা অংশগ্রহণ করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর ভোলাতে আসার আমন্ত্রণ রইল, আপনি আসলে আমরা অনেক খুশি হব। ভোলাতে দেখার অনেক কিছু হ্যাঁ, আছে, কবিতার মতো সুন্দর। গিয়েছি আপনি অনেক আপনাদের ভালো শহরের লাগবে আশেপাশে আপনার অনেক জায়গায় গিয়েছি, জি। ভালো লেগেছে, নদীগুলো খুব ভালো লেগেছে। তারপরে যে ঘাটে অনেক ইলিশ মাছ ধরা পড়ে সেই ঘাটে গিয়েছি, মেঘনার, ভালো লেগেছে। হ্যাঁ, তুলাতুলি। তুলাতুলি। এখন মনপুরাতে একটা সি বিচ আবির্ভাব হয়েছে, দক্ষিণ হাওয়া সি বিচ। মোটামুটি সুন্দর, কুয়াকাটার মতোই হচ্ছে আস্তে আস্তে। আসলে স্যার বেড়াতে যেতে পারবেন, অনেক সুন্দর, একদম নিরিবিলি, একদম অন্যরকম পরিবেশ। এখনো বাণিজ্যিক হয়ে ওঠেনি, কিন্তু খুব সুন্দর। আপনার আমন্ত্রণ রইল স্যার, আর আমাদেরকে দোয়া করবেন, আম, সঙ্গে থাকবেন স্যার, এই আশা করি। আমি রনি ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ। রনি ভাই। হ্যাঁ, শেষ করি এটি বলে, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ শওকত আলী, তিনি আবুল হাসানের কথা বলছিলেন। একেবারেই আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় কবি, বাংলা সাহিত্যের অত্যন্ত বড় একজন কবি। তার কবিতাই এবার বলছি, তার ওই কথা থেকে অনুপ্রাণিত হয়েই এই কবিতাটি বাছাই করলাম। আবুল হাসানের অত্যন্ত হৃদয়স্পর্শী একটি কবিতা, আমাদের অনেকেরই খুব প্রিয় কবিতা। এই কবিতায় একটি লাইন আছে, ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। কি অসাধারণ এক কাব্যিক প্রকাশ, বৃষ্টির কথা এইভাবে বলা। তো যতই প্রকৃতি ধ্বংস করুক মানুষ, যত যাই করুক, এখনো বৃষ্টি হয়, দিনভর বৃষ্টি হয়। বৃষ্টি আমাদের দিনগুলোকে অন্যরকমও করে দেয়, এখনো দেয়। তো সেই কথা মনে পড়ে এই কবিতায়। কবিতার নাম বৃষ্টি চিহ্নিত ভালোবাসা। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে, থিয়েটার পণ্ড হলো। এ বৃষ্টিতে সভার তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝাড়লো আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর লোক এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করে বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছে হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক গলা কাশলো, ওরে ছোকরা, নুন চায়ে 1 টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায়। তবু সেদিন বৃষ্টিতে কিছু যায়নি আমাদের, কিছু আসে যায়নি আমাদের। সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল, সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। সারাদিন আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকানো, শোনার জন্য। আমাদের কিছু ভুল, কিছু অনুভূতির প্রকাশ, সবকিছু গ্রহণ করার জন্য, এবং আশা করি এভাবে আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে রাখবেন। আমরা ফিরে ফিরে আসতেই চাই। ভালো থাকবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন, আমরা আসলে এক পরিবারের লোক, তারপরেও আপনারা আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে এবং ভোলার যত সংস্কৃতি কর্মী রয়েছে সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনাকে, স্যার আপনাকে, এবং শিরিন আপু আপনাকে। শিরিন আপু, আপনি
কি শুনতে পাচ্ছেন? আপনাকেও, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপু আমরা আমন্ত্রণ জানালে মাঝে মাঝে আমাদেরকে একটু কষ্ট স্বীকার করে সময় দিতে হবে আর কি। আহ, একদম দ্বীপ জেলা তো আমাদের এখানে আসলে মঞ্চেও ওরকম বেশি অনুষ্ঠান হয় না, রনি ভাই জানে। আমরা একটু অন্যরকম ভাবেই দিন চলে যায়। আমরা যারা সংস্কৃতি জগতে আছি তারা ছোট ছোট আড্ডাই আমাদের মনের খোরাক মিটাই। সেই আহ, অবসাদটুকু দূর করে দিচ্ছে আমাদের অন্তর্জালের অনুষ্ঠানগুলো। আসলে আবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আর ডিজিটাল বাংলাদেশ না হলে এবং ইন্টারনেট সহজলভ্য না হলে আমরা কিন্তু আসলে এভাবে মিলতে পারতাম না। আর এই করোনাকালীন সময় হয়তো একদম দম বন্ধ হয়ে মরেই যেত, মাঝে মাঝে তো এরকমই মনে হতো। তো এই জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা আজকে এক হয়েছি সবাইকে ধন্যবাদ। আবার কোনো এক সময় দেখা হবে। আজকের মতো দর্শক যারা রয়েছেন এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন, পরবর্তীতে আমাদের রেকর্ডেড লাইভটা যারা দেখবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি।